লোকটার এমন হেয়ালিপূর্ণ কথাবার্তা শুনে অ্যাশের মেজাজ চটে গেল। কি কালকে রাতে কি? এটুকু বলতেই অ্যাশ থেমে গেল। কালকে রাতের কথা তার মাথায় নড়াচড়া শুরু করলো। সে ফোনটা কান থেকে নামিয়ে চোখের সামনে ধরলো। ফোন স্ক্রিনে বড় বড় অক্ষরে লেখা আজলান। সে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, হাসলান? বাহ, আমার বউয়ের স্মৃতিশক্তি তো দারুণ। এত তাড়াতাড়ি আমাকে চিনে ফেললে। আসলে আসলে নকলে শুনতে চাচ্ছি না। তাহলে ফোন দিয়েছেন কেন? আজলান নরম সুরে মিষ্টি করে বলল। কি করছে আমার মিষ্টি বউটা? আজলানের এমন কথা শুনে অ্যাশের হিচকি উঠে গেল। সে তাড়াতাড়ি বিছানার পাশে রাখা পানির গ্লাস থেকে পানি খেয়ে নিল। লোকটা পাগল টাগল হয়ে গেল নাকি? কি সব যাতা বলছে? ওদিকে অ্যাশের কোনো সাড়া শব্দ না পেয়ে আজলান অধৈর্য হয়ে গেল। কি হয়েছে? এটা কথা জিজ্ঞেস করেছি, কানে যায় না? না, মানে ঘুমাচ্ছিলাম আর কি। আজলান নিজের হাত ঘড়ির দিকে তাকিয়ে বলল। দুপুর 2টার সময় কেউ ঘুমায় নাকি? আজলানের কথা শুনে অ্যাশ যেন আকাশ থেকে পড়ল। 2টা? এত সময় কখন হলো? টেরই তো পেলাম না। আজলান ব্যঙ্গাত্মক সুরেই বলল। কুম্ভকর্ণের মতো ঘুমোলে সময়ের হিসাব থাকবে নাকি? আজলানের কথা শুনে অ্যাশ রাগী কণ্ঠে বলল। এই দেখুন। কি দেখাবে? যা দেখার সবকিছু তো কালকে রাতেই দেখেছি। আর কিছু বাকি আছে কি নাকি? অ্যাশ দাঁতে দাঁত চেপে বলল। অসভ্য। আপনি বড় অসভ্য। আপনার থেকে ভালো আছি। ভালো থাকলেই ভালো। উল্টাপাল্টা কথা বলবেন। যার জন্য ফোন করেছেন, তাই না? আপনার যদি ঘুম পরিপূর্ণ হয়ে থাকে তাহলে দয়া করে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নেবেন। রান্নাঘরে সব খাবার তৈরি করা আছে। ঠিক আছে, ফোন রাখলাম। লাভ ইউ টু। আমি আপনাকে আই লাভ ইউ বললাম কখন? তুমি না বললেও আমি শুনেছি। আজব। লাভ ইউ টু বেব। অ্যাশ বিরক্তি হয়ে কিছু না বলেই ফোন কেটে দেয়। অ্যাশ ফোন কেটে দিলে আজলান তার টেবিল ফোন রেখে বলে। আনরোম্যান্টিক বউ। রাতে অফিস থেকে ফিরে আসলাম পাসওয়ার্ড দিয়ে বাড়ির ভেতরে ঢোকে। সারা বাড়ি অন্ধকার। সে আলো না জ্বালিয়ে নিজের রুমে যায়। রুমে গিয়ে অ্যাশকে রুমে দেখতে পায় না। সে বুঝতে পারে অ্যাশ নিজের রুমে আছে। তাই সে আর কিছু না ভাবি টি শার্ট আর ট্রাউজার নিয়ে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হওয়ার পর আজলান অ্যাশকে আনার জন্য তার রুমে যায়। রুমে ঢুকতেই তার চোখের সামনে ভেসে ওঠে ঘুমন্ত অ্যাশের মুখশ্রী। অ্যাশ নিজের বিছানায় এলোমেলোভাবে ঘুমিয়েছিল। ড্রিম লাইটের আলোতে অ্যাশকে অনেকটা আবেদনময়ী লাগছিল। কিন্তু অ্যাশের শরীরের কথা চিন্তা করে আজলান নিজেকে কন্ট্রোল করে নিল। সে চুপচাপ অ্যাশকে কোলে করে নিজের রুমে নিয়ে আসলো। মাঝরাতে অ্যাশের ঘুম ভেঙে গেল। তার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। তার এমন মনে হচ্ছিল যেন যে কোনো কিছুর নিচে চাপা পড়ে আছে। ঘুম ভাঙতে অ্যাশ নিজেকে আজলানের বাহু ডোরে আবদ্ধ পেল। এতক্ষণে সে তার শ্বাস নিতে কষ্ট হওয়ার কারণটা বুঝতে পারল। আজলান অ্যাশকে এতটা শক্ত করে ধরে আছে দেখে মনে হচ্ছে তার আলগা করলেই তার কাছ থেকে সে পালিয়ে যাবে। অ্যাশ আজলানের কাছ থেকে ছোটার জন্য মুচড়ামুচড়ি শুরু করলো। অ্যাশের এত নড়াচড়ার কারণে আজলানের ঘুম ভেঙে গেল। কি হয়েছে? কেঁচোর মতো মুচড়াচ্ছ কেন? ছাড়ুন আমাকে। এত শক্ত করে কেউ কাউকে ধরে? মেরে ফেলবেন নাকি আমাকে? চুপ, নড়াচড়া বন্ধ করো আর ঘুমাও। যদি ঘুম না আসে তাহলে চোখ বন্ধ করে চুপচাপ শুয়ে থাকো। তাও কেঁচোর মতো করো না। আমাকে ঘুমাতে দাও। অফিসে অনেক প্রেশার ছিল। আই এম টায়ার্ড। আগে আমাকে ছাড়ুন। আমার এভাবে ঘুমানোর অভ্যাস নেই। না থাকলে করে নাও অভ্যাস। তোমার তো বোঝা উচিত তুমি এখন ম্যারিড। ইউ হ্যাভ এ হ্যান্ডসাম হাজব্যান্ড যে তোমাকে না ধরে ঘুমাতে পারে না। নাটক বাদ দিয়ে আমাকে ছাড়ুন। আমাকে এভাবে ধরে রাখলে আমি ঘুমোতে পারি না। তোমাকে ছাড়লে আমি ঘুমাতে পারবো না। এতদিন যখন ঘুমোতে পেরেছেন, এখনো পারবেন। তোমাকে জড়িয়ে ঘুমানো আমার অভ্যেস হয়ে গেছে। সিনেমা পেয়েছেন? একদিনেই কেউ কারো অভ্যাস হয়ে যায় নাকি? আজলান অ্যাশের গলায় মুখ গুজে দিয়ে বলল। আমিও ভাবি তুমি কি এমন করলে যে আমি একদিনেই তোমাতে অভ্যস্ত হয়ে গেলাম। আমার ঘুম পাচ্ছে আজলান। ঘুমাও, বারণ তো করছি না। ছাড়ছেন তো না। না ছাড়লে ঘুমোবো কি করে? একে তো আমার পারমিশন ছাড়া আমাকে এই রুমে নিয়ে এসেছেন, আর এখন আমাকে মারার প্ল্যান করছেন। তোমার উপর অধিকার খাটাতে আমার কোনো পারমিশনের দরকার হবে না বেব। এখন ঘুমাও। আর ঘুম না আসলে বলতে পারো কালকে রাতটা অনেক ভালো ছিল।
আজলানের কথা শুনতেই অ্যাশ চুপ হয়ে গেল। আজলান ঠোঁট কামড়ে হেসে বলল, ঘুমিয়ে গেছো বেব? না ঘুমালে আমরা কালকের সমাপ্তি থেকে আবার আরম্ভ করতে পারি। আজলান, আমি অসুস্থ। তাই তো জিজ্ঞেস করছি, না হলে পারমিশন নিতাম না। অ্যাশ চুপ। সমস্যা নেই, ঘুমাও, সকালে অফিসে যেতে হবে আমার। এটা বলে আজলান অ্যাশকে নিজের সাথে মিশিয়ে নিল। অ্যাশও কোনো বাধা না দিয়ে চুপটি করে আজলানের বুকে মাথা দিয়ে ঘুমিয়ে পড়ল। সকালের উত্তপ্ত রোদ জানালা ভেদ করে আজলানের মুখে পড়ল। তার ঘুমও ভেঙে গেল। ঘুম ভাঙতে সে অ্যাশকে নিজের বুকের সাথে লেপ্টে থাকতে দেখলো। অ্যাশ একদম বিড়ালের বাচ্চার মতো গুটিসুটি মেরে আজলানের বুকের সাথে মিশে আছে। আজলান অ্যাশের কপাল থেকে চুল সরিয়ে দিয়ে একটা চুমু দিল। ঘোর লাগা দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলল, একদম বিড়ালের বাচ্চা। তোমাকে ঘুমন্ত অবস্থায় চুমুটা না দিয়ে যদি জাগ্রত অবস্থায় দিতাম, তাহলে কি তুমি এভাবেই চুপচাপ থাকতে? নিশ্চয়ই না। এটা বলেই আবারও অ্যাশের কপালে ঠোঁট ছোঁয়াবে তার আগে অ্যাশ চোখ মেলে তাকায়। অ্যাশের হঠাৎ এভাবে চোখ মেলার কারণে আজলান ঘাবড়ে যায়। আজলানকে এভাবে নিজের দিকে ঝুঁকে থাকতে দেখে অ্যাশ জিজ্ঞাসা করে, কি করছিলেন আপনি? আজলান আমতা আমতা করেই বলে। কই কিছু না তো। আজলানের কথা শুনে অ্যাশের সন্দেহ হয়। সে শোয়া থেকে উঠে বসে পড়ে। আপনি আমার ঘুমিয়ে থাকার সুযোগ নিচ্ছিলেন আজলান? অ্যাশের এমন প্রশ্নে আজলান ভ্যাবাচাকা খেয়ে যায়। আমি আমি কেন তোমার সুযোগ নেব? তুমি তো পুরোটাই আমার। তোমার কি সুযোগ নেব? সুযোগ যদি নেয়ারই হয়, তাহলে অন্য মেয়ে আছে। আজলানের এমন কথা শুনে অ্যাশের মাথা রাগ উঠে গেল। সে আজলানের টি শার্টের কলার ধরে নিজের কাছে নিয়ে আসলো। রাগী কণ্ঠে বলল, শুনুন মিস্টার আজলান, যখন আপনি আমাকে কবুল বলে বিয়ে করেছেন তখন থেকে পৃথিবীর অন্য মেয়েরা আপনার জন্য হারাম হয়ে গিয়েছে। ভুলেও আমি ছাড়া অন্য কারোর দিকে তাকানোর কথা ভাববেনও না। সুযোগ নেওয়ার চিন্তা তো করা তো দূরের কথা। এটা বলেই অ্যাশ আজলানকে ছেড়ে বিছানা থেকে নেমে ফ্রেশ হতে গেল। এদিকে আজলান অ্যাশের যাওয়ার দিকে তাকে ফিসফিসিয়ে বলল, আমার শহরে তুমি ছাড়া অন্য কারোর প্রবেশ নিষিদ্ধ, কারণ আমার আমিটা শুধু তোমাতেই সীমাবদ্ধ। অ্যাশ ওয়াশরুম থেকে উকি দিচ্ছে রুমে আজলান আছে কিনা তা দেখার প্রাণপণ চেষ্টা চালাচ্ছে। তখন আজলানকে ওভাবে কথাটা বলার পর নিজেই লজ্জায় শেষ হয়ে যাওয়ার অবস্থা হচ্ছিল। তাই আর কিছু না বলে একেবারে সোজা ওয়াশরুমে ঢুকে গেছিল। শাওয়ার নেওয়ার পর তার মনে পড়লো যে সে জামা কাপড় আনতে ভুলেই গেছে। তাই এখন টাওয়াল পরে রুমের মধ্যে আজলান আছে কিনা তা দেখার চেষ্টা চালাচ্ছে। আজলানকে রুমের মধ্যে দেখতে না পেয়ে অ্যাশ হাঁপ ছেড়ে বাঁচল। গুটি গুটি পায়ে আলমারির কাছে এগিয়ে গেল। আলমারি থেকে জামা কাপড় বের করে হাতে নিতে আজলান দরজা খুলে রুমের ভেতর প্রবেশ করলো। অ্যাশকে এই সময় এইভাবে টাওয়াল পরা অবস্থায় নিজের সামনে দেখে আজলানের চোখ ছানা বড়া হয়ে গেল। হঠাৎ আজলানকে দেখে অ্যাশও যেন নড়তে পারছে না, একেবারে স্ট্যাচু হয়ে গেছে। আজলান সামনের দিকে পা বাড়াতেই অ্যাশ জোরে চিৎকার দিয়ে জামা কাপড় নিয়ে এক দৌড়ে ওয়াশরুমের ভেতরে গিয়ে দরজা আটকে দিল। অ্যাশের এমন কাণ্ডে আজলান বোকা বনে গেল। সে ভাবুক হয়ে বলল, সব কিছুই তো দেখা শেষ, তাহলে? আজ অ্যাশও অফিসে এসেছে। যদিও সকালের ওই ঘটনার পর অ্যাশ আজলানের ধারে কাছেও ঘেঁষেনি। আজলান অফিসে আসার জন্য বাড়ি থেকে বের হওয়ার পরে অ্যাশ ওয়াশরুম থেকে বের হয়েছিল। এখন সে শুধু সতর্ক সৃষ্টিকর্তার নাম নিচ্ছে যেন কোনোভাবে আজলানের সামনে না পড়ে। আজলান নিজের কেবিনে বসে সারাক্ষণ অ্যাশকে দেখে নজরে রেখে যাচ্ছে। তার মনটা অ্যাশের জন্য আনচান আনচান করছে। অ্যাশকে জড়িয়ে ধরে একটা চুমু না খাওয়া পর্যন্ত তার মনে শান্তি লাগবে না। তাই সে উদ্দেশ্য পূরণের জন্য সে কেবিন থেকে বের হয়ে অ্যাশের টিমের কাছে গেল। সকলকে কাজ সম্পর্কে কিছু সাজেশন দিয়ে ফিরে আসার সময় অ্যাশের কানের কাছে গিয়ে গান গাওয়া সুরে বলল। বাকিটুকু গাওয়ার সৌভাগ্য আর আজলানের হলো না। তার আগে অ্যাশ চিৎকার দিয়ে উঠল। আজলান! অ্যাশের এইভাবে আজলানের নাম ধরে চিৎকার দিতে শুনে সকলে তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। অ্যাশও সেটা বুঝতে পারলো। তাই কথা না ঘোরানোর জন্য হাতে একটা ফাইল নিয়ে বলল, ইয়ে মানে আজলান স্যার, আমাকে একটু এটা বুঝিয়ে দিবেন? আজলান ও এতক্ষণ সেই সুযোগের অপেক্ষা ছিল। সে মুখে গম্ভীর ভাব নিয়ে বলল, কেবিনে আসুন, বুঝিয়ে দিচ্ছি। এটা বলে আজলান কেবিনের দিকে হাঁটা দিল। অ্যাশ হাতে ফাইল নিয়ে নিজের বোকামির জন্য নিজেকে গালি দিতে দিতে আজলানের পিছু পিছু তার কেবিনে গেল।
কেবিনে ঢুকতেই অ্যাশ দেখলো আজলান টেবিলের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। সে হাতের ফাইলটা চেয়ারে রেখে বলল, সমস্যা কি আজলান? আপনি আমাকে টিজ করছেন কেন? কখনো অফিসে কখনো বাড়িতে আপনি আগে তো এমন ছিলেন না। আজলান চুপচাপ অ্যাশের কথা শুনে যাচ্ছে। কি হলো, কিছু বলছেন না কেন? আজলান অ্যাশের দিকে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে বলল। কি বলবো? আজলানের এভাবে তাকানো দেখে অ্যাশ ঘাবড়ে গেল। সে আমতা আমতা করেই বলল। এভাবে তাকিয়ে আছেন কেন? আজলান হাত দিয়ে অ্যাশের কানের পিছনে চুল গুজে দিয়ে ডিপ হাস্কি ভয়েসে বলল, আই ওয়ান্ট টু টেস্ট পিএইচ অফ ইউর লিপস বেব। মানে? আর কিছু বলবে তার আগে অ্যাশের মাথায় আজলানের কথার মানেটা স্পষ্ট হয়ে গেল। সে আর কিছু না বলতেই হাত দিয়ে মুখ চেপে আজলানের থেকে এক পা পিছিয়ে গেল। হঠাৎ করেই আজলানের চোখে একরকম অদ্ভুত উন্মাদনা জেগে উঠল। সে অ্যাশের কোমরে হাত দিয়ে ঘুরিয়ে তাকে টেবিলের ওপর বসালো। নিজে তার দু পায়ের মাঝখানে গিয়ে দাঁড়ালো। অ্যাশের হাত তখনও তার মুখে, যেন সে হাত দিয়ে নিজের ঠোঁট বাঁচানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। অ্যাশের এমন কাণ্ড দেখে আজলান নিজের হাসি সংবরণ করতে পারল না। আজলানকে এভাবে হাসতে দেখে অ্যাশ কিছুটা স্বাভাবিক হলো। সে ধীরে ধীরে তার মুখের ওপর হাত সরিয়ে নিল। এবার আজলান কোনো পূর্বাভাস না দিয়েই এক হাত দিয়ে অ্যাশের দুই হাত টেবিলের সাথে চেপে ধরলো। আরেক হাত অ্যাশের ঘাড়ের ওপর দিয়ে তাকে নিজের কাছে নিয়ে আসলো। চোখে লালসা, নিঃশ্বাস ভারী। সে একটু সময় নষ্ট না করে অ্যাশের ঠোঁট নিজের ঠোঁট চেপে ধরলো। কোনো কোমলতা নেই, শুধু তীব্রতা। একরকম অধিকার বোধ নিয়ে ঠোঁটে ঠোঁট বসালো। আজলানের স্পর্শে অ্যাশের শরীর কেঁপে উঠল, কিন্তু আজলান তাকে ছাড়ল না। বরং আরো গভীরভাবে, আরো উন্মাদ হয়ে ঠোঁট চেপে ধরল, যেন সে প্রমাণ করতে চাইছে এই ঠোঁটের ওপর শুধুমাত্র তার অধিকার, যাকে বাধা দেওয়ার মতো ক্ষমতা স্বয়ং ঠোঁটের মালিকেরও নেই। তার স্পর্শটা ছিল জোরালো, দাবিদার, এমনকি একটু হিংস্র, কিন্তু তাতেই ছিল এক অদ্ভুত রকমের ভালোবাসা। 1 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, এভাবে প্রায় 20 মিনিট পর আজলান অ্যাশকে ছাড়লো। আজলানের কাছ থেকে ছাড়া পেয়ে অ্যাশ হাঁপাতে লাগলো, জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। অ্যাশের এমন অবস্থা দেখে আজলান বাঁকা হেসে তার দিকে পানির গ্লাস এগিয়ে দিয়ে এলো। আজলানের হাত থেকে পানির গ্লাস নিয়ে অ্যাশ এক নিঃশ্বাসে সবটুকু পানি খেয়ে নিল। পানি খাওয়া শেষে টেবিলের ওপর থেকে নিচে নেমে দাঁড়ালো। রাগের দৃষ্টিতে আজলানের দিকে তাকে কিছু বলতে যাবে তার আগেই কেবিনে জ্যাক ঢুকলো। জ্যাককে দেখে অ্যাশ আজলানকে কিছু বলতে পারলো না, চুপচাপ ফাইল হাতে নিয়ে কেবিন থেকে বেরিয়ে এলো। অ্যাশ বেরিয়ে যেতেই জ্যাকের নজর গেল আজলানের ঠোঁটের দিকে, যেটা টুকটুকে লাল হয়ে আছে। জ্যাক হয়তো বা কিছু আন্দাজ করলো। স্যার, আপনারা কি কিছু করেছিলেন? মানে বিজি ছিলেন? পার্সোনাল রেড চেরি টেস্ট করছিলাম। স্যার, আপনার ঠোঁটে চেরির লাল রং লেগে গেছে। আজলান ঠোঁটে হাত লাগিয়ে দেখলো অ্যাশের ঠোঁটের লাল লিপস্টিক তার ঠোঁটে লেগে আছে। ঠোঁট মুছতে মুছতে বলল, জানিসই তো চেরি আমার কতটা পছন্দ, আর তা যদি হয় এতটা মিষ্টি তাহলে তো কথাই নেই। জ্যাক হাসতে হাসতে বলল, তাই বলে স্যার আপনি কেবিনে? তোর বেতন থেকে 1000 টাকা কাটা। জ্যাক অবাক হয়ে বলল, স্যার, 2000। জ্যাক চুপ হয়ে গেল। এখন কথা বললে যে মাস শেষে তার পকেট পুরো খালি থাকবে তা তার বুঝতে বাকি রইল না। এসেছিলি কিসের জন্য? রিভান স্যার কল করছিল। কেন? আপনার মাম অসুস্থ, তাকে নিয়ে তারা হসপিটালে গিয়েছেন, আপনাকেও যেতে বলেছে। অ্যাশকে গিয়ে বল ডাকছি। ওকে। এটা বলেই জ্যাক কেবিন থেকে বেড়াতে যাচ্ছিল, আর শোন, জি স্যার। নিচ্ছিল। আজলান বাঁকা হেসে বলল, রোমান্স করার মানুষ থাকলে যে কোনো জায়গায় বসেই রোমান্স করা যায়, সেটা হোক গাছতলা কিংবা অফিসের কেবিন রুম। রোমান্সের জন্য নির্দিষ্ট কোনো জায়গা লাগে না, বিয়ে করলেই বুঝবি। আজলান তাকে বিয়ে না করার জন্য খোঁটা দিল, নাকি রোমান্স যে কোনো জায়গা এই করা যায় সেটা বোঝালো। এটাই জ্যাকের মাথায় ঢুকলো না। তবুও সে আজলানের কথা বুঝদারের মতো মাথা নাড়িয়ে কেবিন থেকে বেরিয়ে এলো। আজলান, অ্যাশ, জ্যাক তিনজনের অবস্থানই হসপিটালে। মমের কি হয়েছে রিভান? জানি না ব্রো, আমি তো আমার রুমে ছিলাম। হঠাৎ অলিভিয়ার চিৎকার শুনে এসে দেখি আন্টি ফ্লোরে পড়ে আছে, তাই দেরি না করে হসপিটালে নিয়ে এসেছি। অলিভিয়া, মমের কি হয়েছিল?
আমি জানি না বেব, আমি তো রুম থেকে বের হয়ে আন্টিকে পড়ে থাকতে দেখেছি। আজলান আর কিছু বলবে তার আগে কেবিন থেকে ডক্টর বের হয়ে আসে। মিসেস ডাইকের পরিবারের লোক আপনারাই তো? ইয়েস ডক্টর। মম কেমন আছে? কি হয়েছিল মমের? দেখুন, মিসেস ড্রাইকের তেমন কিছু হয়নি, জাস্ট এ প্যানিক অ্যাটাক। কিন্তু আমি ডক্টর হিসেবে আপনাদেরকে এটাই সাজেস্ট করব, আপনারা তাকে আপনারা তাকে যতটা সম্ভব চিন্তামুক্ত রাখবেন। ওকে ডক্টর, আমরা কি পেশেন্টের সাথে দেখা করতে পারি? ইয়েস। এটা বলেই ডক্টর চলে গেলেন। অ্যাশ আর জ্যাক দূরে দাঁড়িয়ে সবটাই শুনছিল। ডক্টর চলে যেতে আজলান কেবিনে ঢুকে গেল। আজলানের পিছু পিছু অলিভিয়াও গেল। রিভান অ্যাশকে দেখে তার কাছে গেল। এই যে মিস, কেমন আছেন? এই তো ভালো স্যার। জ্যাক, ইয়েস স্যার। 2 কাপ কফি নিয়ে এসো তো। ওকে স্যার। এটা বলে জ্যাক কফি আনতে চলে গেল। অ্যাশ বারবার দূর থেকেই উকি মেরে কেবিনের ভেতর দিকে দেখার চেষ্টা করছে। অ্যাশকে বারবার এভাবে করতে দেখে রিভান জিজ্ঞাসা করলো, এনি প্রবলেম মিস অ্যাশ? অ্যাশ আমতা আমতা করে উত্তর দিল, নো স্যার। প্রবলেমে থাকলে বলতে পারেন। নো স্যার, তেমন কিছু না। ওকে ফাইন, বাট আপনি আমাকে বারবার এভাবে ডাকবেন না। অ্যাশ হকচকিয়ে গেল। মানে এটাই যে আমাকে এভাবে স্যার স্যার বলে ডাকবেন না। দেখুন, আপনি একধারে আমাদের বসের ভাই, অপর দিকে কোম্পানি শেয়ার হোল্ডার। আপনাকে স্যার ডাকবো না তো কি ডাকবো? অন্য যা কিছু, আই মিন স্যার বাদে যা ইচ্ছে হয় আপনার। আসলে স্যার ডাক্তার শুনলে নিজেকে একটু বয়স্ক ফিল হয়। আর ইউ নো, 28 বছরের একজন অবিবাহিত যুবকের কাছে নিশ্চয়ই এই ডাকটা ভালো লাগবে না। অ্যাশ রিভানের দিকে তাকিয়ে মনে মনে ভাবতে থাকে। লোকটা কি আমার সাথে ফ্ল্যাট করছে? একদম না, আমি মেয়েদের সাথে মোটেও ফ্লার্ট করি না। আর তা যদি হয় আপনার মতো সুন্দরী, তাহলে তো কখনোই না। রিভানের কথা শুনে অ্যাশ চমকে গেল, কিন্তু সে কিছু জিজ্ঞেস করার আগে জ্যাক এসে পড়ল। স্যার, এই নিন কফি। জ্যাকের কাছ থেকে কফি নিয়ে রিভান 1 কাপ অ্যাশকে দিল, আর 1 কাপ নিজে নিল। আপনি আর জ্যাক স্যার একটু কথা বলুন, আমি একটু ওই দিক থেকে আসছি। অ্যাশ জ্যাক আর রিভানের কাছ থেকে যেতে নিতেই অলিভিয়া সেখানে এসে পড়ল। অলিভিয়ার হঠাৎ এসে পড়ার কারণে অ্যাশের হাতে থাকা কফির কাপ থেকে সামান্য কফি অলিভিয়ার ড্রেসে পড়ে যায়। আ সরি ম্যাম, আই অ্যাম এক্সট্রিমলি সরি। সরি মাই ফুট, তুমি এটা ইচ্ছে করে করেছো তাই না? না ম্যাম, আপনি হঠাৎ করে সামনে এসে পড়েছেন তো, তাই আর কি। শাট আপ, নিজের ভুল করে এখন আমার মুখে মুখে তর্ক করা হয়েছে। দাঁড়াও, দেখাচ্ছি মজা। এটা বলেই অলিভিয়া রিভানের হাত থেকে কফির কাপ নিয়ে সবটুকু অ্যাশের গায়ে ঢেলে দেয়। গরম কফি গায়ে পড়ার কারণে অ্যাশের হাতে ফর্সা চামড়া লালচে আকার ধারণ করে। আহ! রিভান অলিভিয়ার হাত থেকে কফির কাপ নিয়ে ছুঁড়ে ফেলে দেয়। আর ইউ ওকে অ্যাশ? অ্যাশ যন্ত্রণায় চোখ খিচে বন্ধ করে রেখেছে। জ্যাক, জলদি গিয়ে ঠান্ডা পানি নিয়ে এসো। আর হ্যাঁ, ডক্টরকে আসতে বলো। রিভানের কথা শুনে জ্যাক দৌড়ে ঠান্ডা পানি আনতে চলে গেল। রিভান অ্যাশকে নিয়ে চেয়ারে বসালো। কিছুক্ষণ পর জ্যাক পানি নিয়ে আসলো। স্যার, এই নিন পানি। আর ডক্টরকে আসতে বলেছি, উনি একটু পরেই এসে পড়বে। রিভান জ্যাকের হাত থেকে ঠান্ডা পানির বোতল নিয়ে অ্যাশের লালচে জায়গায় ঢালতে শুরু করলো। কিছুক্ষণ পর ডক্টর এসে অ্যাশের হাতে ব্যান্ডেজ করে দিল আর কিছু মেডিসিন দিয়ে গেল। তুমি ঠিক আছো? অ্যাশ মাথা নেড়ে বোঝালো সে এখন ঠিক আছে। রিভান নিজের কোট খুলে অ্যাশের হাতে দিয়ে বলল। নাও। অ্যাশ অবাক হয়ে বলল, কেন? রিভান আমতা আমতা করেই বলল, আসলে তোমার ড্রেসটা ভিজে গেছে, তাই আর কি। অ্যাশ কিছু একটা আন্দাজ করে নিজের দিকে তাকাতেই দেখতে পেল তার ড্রেস ভিজে যাওয়ার কারণে শরীরের কিছুটা অংশ স্পষ্ট বোঝা যাচ্ছে। তাই সে আর কথা না বাড়িয়ে রিভানের হাত থেকে কোট নিয়ে পরে নিল। সরি। অ্যাশ মুচকি হেসে বলল। কেন? রিভান মাথার পেছনে হাত দিয়ে চুল ঝাঁকাতে ঝাঁকাতেই বলল, আসলে ভুল করে আপনি থেকে তুমিতে চলে গেছি। ইটস ওকে, আর থ্যাঙ্কস আমাকে হেল্প করার জন্য। আর ইউ ক্রেজি অলিভিয়া?
অলিভিয়া চুপ। আজকে যদি তোমার জন্য মেয়েটার কিছু হয়ে যেত তাহলে? অলিভিয়া এখনো চুপ। বলে বাইরে এত চিৎকার চেঁচামেচি শুনে এতক্ষণে আজলান তার মায়ের কেবিন থেকে বের হলো। বের হয়ে অ্যাশকে চেয়ারে বসে থাকতে দেখে তার কাছে যেতে নিল। হঠাৎ তার চোখ পড়ল অ্যাশের হাতে করা ব্যান্ডেজের দিকে। তার বুক মোচড় দিয়ে উঠল। মুহূর্তেই তার চোখে মুখে রাগের আভাস দেখা গেল। সে অ্যাশের কাছে না এসে রিভান আর অলিভিয়ার কাছে গেল। কি হয়েছে রিভান? হসপিটালে চেঁচামেচি করছিস কেন? কি করব বল, তোর হবু বউকে একটু সামলা। আর একটু হলে তো মেয়েটাকে পুড়িয়ে মারতো। মানে কে কাকে মারতো? কেন, তোর রুব্বি ওয়াইফ অলিভিয়া। সে তো আর একটু হলে অ্যাশকে পুড়িয়ে মারতো। মেয়েটা ভুল করে ওর ড্রেসে একটু কফি ফেলে দিয়েছে, তাই বলে ও পুরো 1 কাপ গরম কফি মেয়েটার গায়ে ঢেলে দিল। দেখ মেয়েটার কি অবস্থা। এটা বলে রিভান হাতের ইশারায় অ্যাশকে দেখালো, কিন্তু আজলান সেদিকে তাকালো না। বাদ দে, যা হওয়ার হয়ে গেছে। আজলানের কথা রিভানের বেমানান লাগলো। আজলান কখনো অন্যায়কে প্রশ্রয় দেয় না, তাহলে আজকে কেন? শুধুমাত্র অলিভিয়া ওর উডবি আর অ্যাশ সামান্য সেক্রেটারি বলে? কি বলছিস তুই? তুই অলিভিয়াকে কিছু বলবি না? অলি নিশ্চয়ই ইচ্ছে করে কিছু করেনি, তাই না? আর তোকে আমার সেক্রেটারিকে নিয়ে এতটা ভাবতে হবে না। অলিভিয়া যেন আজলানের সাপোর্ট পেয়ে আকাশের চাঁদ হাতে পেয়ে গেল। সে রিভানকে বলল, এতটা হাইপার হচ্ছ কেন রিফান ভাইয়া? ও জাস্ট একজন এমপ্লয়ি, আর ও কফি ফেলে আমার যে জামাটা নষ্ট করেছে তার মূল্য ও সারা জীবনেও চোকাতে পারবে না। 3rd ক্লাস মেয়ে। আজলান চুপ। অলিভিয়ার অ্যাশকে উদ্দেশ্য করে এমন অপমানজনক কথা শুনেও আজলানের মুখভঙ্গির পরিবর্তন ঘটল না। আজলানের এমন রূপ দেখে অ্যাশ নিজের চোখকে বিশ্বাস করতে পারল না। সে ভেবেছিল আজলান হয়তো তার পক্ষে থাকবে, তাকে কষ্ট দেওয়ার জন্য হয়তো অলিভিয়াকে কথাও শোনাবে, কিন্তু না। আজলানের মুখ দেখে তো তা এটাও মনে হচ্ছে না যে অ্যাশের কষ্টে তার আদৌ কিছু আসে যায়। অলিভিয়ার কথা শুনে আজলান চুপ থাকলেও রিভান চুপ থাকতে পারল না। সে অলিভিয়াকে কিছু করার কথা শোনাতে যাবে, তার আগে অ্যাশ এসে তাকে থামিয়ে দিল। বাদ দেন স্যার, আজলান স্যার ঠিকই বলেছে, যাই হওয়ার হয়ে গেছে। আর সামান্য একজন সেক্রেটারির হাত পুড়ল নাকি সে মারা গেল, এতে তো আর তিনি তার উডবি ওয়াইফকে কষ্ট দিতে পারেন না। অ্যাশের কথা শুনে রিভান অলিভিয়াকে আর কিছুই বলল না। সে চুপচাপ তাকে নিয়ে হসপিটালের বাইরে চলে আসলো। আজলান শুধু নিশ্চুপভাবে রিভান আর অ্যাশের চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। অলিভিয়া অ্যাশকে নিয়ে রিভানের এত পজিটিভনেস দেখে অলিভিয়া আজলানকে বলল, দেখেছো কেমন 3rd ক্লাস মেয়ে? প্রথমে সারা দিন তোমার পিছু পিছু থাকতো, যেই জেনেছে তোমার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে সেই এখন রিভান ভাইয়াকে নিজে জালে ফাঁসাতে চাচ্ছে। আজলান চুপ করে অলিভিয়ার কথা শুনছে। সে হসপিটালে কোনো সিন ক্রিয়েট করতে চায় না, তাই যতটা সম্ভব নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছে। হসপিটালের বাইরে এসে অ্যাশ কান্না ভেঙে পড়ল। এতক্ষণ সে অনেক কষ্টে তার চোখের পানি আটকে রেখেছে, এখন আর তার পক্ষে নিজেকে সামলানো সম্ভব হচ্ছে না। অ্যাশকে এভাবে কাঁদতে দেখে রিভান ভড়কে যায়। মিস অ্যাশ, আর ইউ ওকে? আপনার হাতে কি বেশি ব্যথা হচ্ছে? আমি ডক্টরকে ডাকবো? রিভানের কথা শুনে অ্যাশ চুপ হয়ে গেল। তার এতক্ষণ খেয়ালই ছিল না তার সাথে রিভানও আছে। সে চোখ মুছে বলল, না স্যার, আমি ঠিক আছি। আপনি একটু আমাকে অফিসে ড্রপ করে দিতে পারবেন? আপনাকে এই অবস্থায় অফিসে যেতে হবে না। আপনি আপনার বাড়ির ঠিকানা বলুন, আমি আপনাকে সেখানে পৌঁছে দিচ্ছি। আমি ঠিক আছি, তেমন কিছু হয়নি। আপনি শুধু আমাকে অফিসে পৌঁছে দিন। রিভান আর বেশি কথা বাড়ালো না। সে অ্যাশের চোখ মুখ দেখে বুঝতে পারছে যে অ্যাশ ঠিক নেই, তাই আর কথা না বাড়িয়ে অ্যাশকে নিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিল। আজলান আর অফিসে আসলো না। সে জ্যাককে রিভান আর অ্যাশের পিছু পিছু পাঠিয়ে দিল। আর সে কিছু না হলেও আজকে রিভানের চোখ দেখে এটা ভালোই বুঝতে পেরেছে যে অ্যাশের প্রতি রিভানের সামান্য হলেও দুর্বলতা আছে। সেটা যদিও সে আগেও আন্দাজ করেছিল, কিন্তু আজকে অ্যাশের জন্য রিভানের পজিটিভনেস দেখে শিওর হয়ে গেল। তাই সে অ্যাশকে নিয়ে কোনো রিস্ক নিতে চাইল না। রিভান অ্যাশকে অফিসের গেটের কাছে পৌঁছে দিয়ে আবার হসপিটালে চলে গেল। অ্যাশ তার নিজের ডেস্কে বসে আজলানকে নিয়ে ভাবছে। তার মাথায় সব উল্টোপাল্টা চিন্তারা হানা দিচ্ছে। সে ভেবে পাচ্ছে না আজলান কেন তখন অলিভিয়াকে কিছু বলল না। সে তো ভালোই জানে যে অলিভিয়া ভুল ছিল। তাহলে কি সে তাকে ভালোবাসে না? ভালো না বাসলে তার সাথে এতটা গভীরভাবে সময় কাটানোর মানে কি?
আজলান কি তাকে ভালোবাসে না? সে কি তার শরীর ভোগ করার জন্যই তার সাথে অভিনয় করেছে? সবটা কি নাটক? নাকি সে নিজেও ভুল ভাবছে? কিছুই তার মাথায় ঢুকছে না। চিন্তা করতে করতে তার মাথা ব্যথার উপক্রম। একদিকে মাথা ব্যথা আর একদিকে মাথায়। সে আর অফিসে থাকতে পারলো না। জ্যাককে বলল বাড়িতে চলে এলো। স্যার, ম্যাম চলে গেছে। ফোনের ওপাশ থেকে গম্ভীর স্বরে উত্তর এলো। ওকে। আজলান আজকে তার ডুপ্লেক্স বাড়িটায় গেল না, সে গেল ড্রাইভ ম্যানশনে অলিভিয়ার সাথে। তার ড্যাড আপাতত দেশের বাহিরে, আর রিভান মিসেস ড্রাইকের সাথে হসপিটালে গেছে, থেকে গেছে তার দেখাশোনা করার জন্য। যদিও তার অ্যাশের কাছে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আজকে অলিভিয়া অ্যাশের সাথে যেটা করেছে তার শিক্ষা দেওয়ার জন্যই আজকের দিনটা একদম বেস্ট। তাই আর তার অ্যাশের কাছে যাওয়া হলো না। অলিভিয়া আর আজলান বসে আছে ড্রাইভ ম্যানশনের বিশাল ড্রয়িং রুমে, বিলাসবহুল সোফায়। আজু বেব, কোল্ড ড্রিঙ্কস খাবে? না, আজকে এসবের মুড নেই। তাহলে কিসের মুড আছে? আজলান অলিভিয়ার কিছুটা কাছাকাছি এসে বলল। অন্য কিছুর মুড হচ্ছে। আজকে সারা বাড়ি ফাঁকা, কোথাও কেউ নেই। অলিভিয়া আজলানের আর একটু কাছাকাছি এগিয়ে বলল। কিসের মুড হয়েছে? ক্যান উই গো ফর এ বাথটব ডেট? অলিভিয়া অবাক হয়ে গেল। সে যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। আজলান নিজে তাকে ডেটের জন্য বলছে, তাও আবার বাথটাব। অলিভিয়ার খুশি তার চোখে মুখে দেখা যাচ্ছে। অলিভিয়াকে এতটা খুশি হতে দেখে আজলান তার অগোচরে বাঁকা হাসলো। ইয়েস বেবি। আজলান সোফা থেকে উঠে বলল। চলো তাহলে যাওয়া যাক। প্লিজ 5 মিনিট ওয়েট করো বেবি, আমি যাবো আর আসবো। কেন? আবার কোথায় যাবে? তুমি যদি ইন্টারেস্টেড না থাকো তাহলে বলতে পারো, আমি তোমাকে জোর করব না। অলিভিয়া আজলানকে জড়িয়ে ধরে বলল। তুমি জানো না আমাকে এটা বলে তুমি কত খুশি দিয়েছো। আমি তোমাকে সব সময় এভাবেই কাছে চাইতাম। আজকে যখন তুমি নিজে বললে, তখন তো এই সুযোগটা হাতছাড়া করার প্রশ্নই আসে না। তাহলে কোথায় যাচ্ছ? সারপ্রাইজ! তুমি আমাকে ডেটের অ্যারেঞ্জমেন্ট করো, আমি এক্ষুনি আসছি। এটা বলেই অলিভিয়া নিজের রুমে চলে গেল। আজলান অলিভিয়ার যাওয়ার দিকে তাকিয়ে বাঁকা হাসলো। আজকের ডেট তোমার জন্য স্মরণীয় হয়ে থাকবে অলি, চাইলেও ভুলতে পারবে না। আজলান নিজের রুমে শুয়ে অ্যাশকে কল দিল, কিন্তু অ্যাশ ফোন ধরলো না। প্রায় 200 বার কল দেওয়ার পরেও অ্যাশকে কোনো রেসপন্স নেই। এক পর্যায়ে কল দিতে দিতে বিরক্ত হয়ে আজলান ফোন ফ্লোরে ছুঁড়ে মারলো। তখনই রুমের ভেতরে অলিভিয়া ঢুকলো। অলিভিয়াকে দেখে আজলান চোখ নামিয়ে নিল। অলিভিয়া একটা বিকিনি আর শিফন র‍্যাপ পরেছে। আজলান অলিভিয়াকে এই অবস্থায় দেখে বিড়বিড়িয়ে বলল। নষ্ট মেয়ে কিরকম কাপড় পরে আমার সামনে এসেছে! ছ্যা, ভয়ও নেই যে ওর সাথে খারাপ কিছু হতে পারে। দেশের মেয়েগুলোর ওপর এই জন্যই আমার দিন দিন রুচি উঠে যাচ্ছে। একবার ডেটের কথা বললাম কি বললাম না, তার আগেই এগুলো পরে হাজির। বাথটাব ডেটের কথা না বলে রুম ডেটের কথা বললে না জানি আদৌ কিছু পরে আসতো কিনা। ভাগ্যিস আগেই বাংলাদেশ থেকে একটা পরি বিয়ে করে এনেছি, না বলে নির্ঘাত মমদার এই নষ্ট মেয়েকে আমার ঘাড়ে ঝুলিয়ে দিত। থ্যাঙ্কস গড, তোমার এই উপকার জীবনেও ভুলবো না। আজলানকে বিড়বিড় করতে দেখে অলিভিয়ার খটকা লাগলো। সে ওই অবস্থায় আজলানের কোলে গিয়ে বসে পড়ল। আজলান না পারছে কিছু বলতে, আর না পারছে অলিভিয়ার এসব কাণ্ড সহ্য করতে। সে অন্যদিকে ঘাড় ফিরিয়ে চোখ মুখ খিচে বন্ধ করে রাখলো। অলিভিয়া আজলানের ঘাড়ের ওপর এক হাত রেখে আর এক হাত দিয়ে আজলানের মুখ নিজের দিকে ফেরালো। কি হয়েছে আজু বেব, এমন করছো কেন? আমাকে কেমন লাগছে? আজলান আমতা আমতা করেই বলল। ভালো। অলিভিয়া আজলানের কপাল থেকে হাত স্লাইড করতে করতে বুক পর্যন্ত নামলো। আরও নিচে যাওয়ার আগে আজলান খপ করে অলিভিয়ার হাত চেপে ধরলো। কি হলো? কিছু না। অলিভিয়া আজলানের কোল থেকে নেমে ফ্লোরে দাঁড়িয়ে পড়ল। এবার দেখো তো বেবি, আমাকে কি শুধু ভালোই লাগছে? আজলান অলিভিয়ার দিকে না তাকিয়েই বলল। খুব ভালো লাগছে। এদিকে তো তাকাও, লজ্জা পাচ্ছ নাকি? লজ্জার কিছু নেই, কিছুদিন পর তো আমার পুরোটা জুড়েই তুমি থাকবে। নির্লজ্জ মেয়ে নিজের সবকিছু দেখানোর জন্য উঠে পড়ে লেগেছে। ইস, আমার ওটাও যদি এমন হতো তাহলে আর সেদিন ওয়াইন ইউজ করা লাগতো না। দেখার জন্য তো সারা রাত আছে। আজলানের কথা শুনে অলিভিয়া লাজুক ভঙ্গিতে বলল। তুমি না একেবারে নটি বয়।
আপনার নিজেকে দেখানো শেষ হলে আমরা কি আমাদের ডেটে যেতে পারি, মিস? ইয়েস, অফকোর্স। আই এম ভেরি এক্সাইটেড ফর আওয়ার ফার্স্ট ডেট। আমাদের কতদিনের স্বপ্ন ছিল তোমার সাথে এভাবে ডেটে যাওয়া। আজকে তোমার জন্যই স্বপ্নটা পূর্ণ হলো। এই দিনটা আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে। আজলান হেসে বলল, সেটা তুমি চাও বা না চাও, আজকের দিনটা তোমার কাছে স্মরণীয় হয়ে থাকবে। যাওয়া যাক। বাথরুমের দরজা খুলতেই অলিভিয়ার চোখ বড় বড় হয়ে গেল। চারিদিকে এতটা সাজানো দেখে বিস্ময়ে অলিভিয়ার মুখ হা হয়ে গেল। আজু বেবি, তুমি এত কিছু আমার জন্য করেছো? তা নয়তো কার জন্য? এখানে অন্য কেউ আছে? অলিভিয়া ধীরে ধীরে ভেতরে পা রাখে। চারপাশে ক্যান্ডেল, সুগন্ধি, স্ট্রবেরির রং, সবকিছু যেন তার চারপাশে আবেগের কুয়াশায় ছড়িয়ে আছে। ঠোঁট কামড়ে দৃষ্টি ফেলে বাথটাবের দিকে ভেসে থাকা গোলাপের পাপড়ি আর সুবাসিত বুদবুদে মোড়া সেই রাজকীয় পানি। হঠাৎ ফ্লোরে পড়ে থাকা সাবান পানিতে পা পিছলে অলিভিয়া সোজা বাথটাবের ভিতরে পড়ে। পানিতে পড়তেই পানির উষ্ণতায় অলিভিয়ার সারা শরীর জ্বলে উঠল। ঘটনার আকস্মিকতায় অলিভিয়া জোরে চিৎকার দিয়ে বাথটাব থেকে উঠে এলো। আজলান অলিভিয়ার এই করুণ অবস্থা দেখে হাসতে লাগলো। অলিভিয়ার সারা শরীর গরম পানির কারণে লাল হয়ে গেছে। আজলানকে এভাবে হাসতে দেখে অলিভিয়া বুঝে যায় সবকিছু আজলান ইচ্ছে করেই করেছে। সাথে এটাও বুঝে যায় যে আজলান এসব কিছু সকালের ঘটনার জন্যই করেছে। একজন সামান্য সেক্রেটারির জন্য আজলান তাকে গরম পানি ভর্তি বাথটাবে ফেলে দিল। এটা অলিভিয়া মানতে পারল না। সে আগে ফুঁসতে ফুঁসতে চিৎকার দিয়ে বলল, আজলান, এসব কিছু তুমি ইচ্ছে করে করেছো তাই না? এই ডেট, এত মিষ্টি কথা, সব কিছুই তোমার প্ল্যানের অংশ ছিল। আজলান নিজের হাসি থামিয়ে বাচ্চাদের মতো মুখ করে বলল, বিশ্বাস করো, আমি কিচ্ছুই ইচ্ছে করে করিনি অলি। আমি জানতাম না পানি এতটা গরম। আমি তো তোমার সাথে কিছু রোমান্টিক সময় কাটাতে চেয়েছিলাম। ভেবেছি তোমার ঠান্ডা লাগবে, তাই আর কি বাথটাবে গরম পানি রেখেছিলাম। বিলিভ মি, বেশি কষ্ট হচ্ছে। তোমার হাত পা দেখি লাল হয়ে গেছে, হসপিটালে যাবে? অলিভিয়া দিব্যি বুঝলো আজলান তাকে নিয়ে মজা নিচ্ছে। তাই সে আজলানকে আর কিছু না বলে সেখান থেকে চলে গেল। যাওয়ার আগে আজলানের দিকে তাকিয়ে মনে মনে বলল, তুমি ওই থার্ড ক্লাস মেয়েটার জন্য আমার সাথে এমন করলে তাই না? তুমি স্বীকার না করলেও আমি ভালোই বুঝতে পারছি ওর সামনে ভালো সাজার জন্যই এমন করলে। তোমাকে এর জন্য পস্তাতে হবে, মনে রেখো। অলিভিয়া চলে যেতেই আজলান বিড়বিড় করে বলল, তুমি ওর হাত পুড়িয়েছ, আমি তোমার পুরো শরীর পোড়ালাম। আমার অর্ধাঙ্গিনীর হয়ে প্রতিশোধটা না হয় আমি নিয়ে নিলাম। এটা বলেই আজলান ঠোঁট প্রশস্ত করে বাঁকা হাসি দিল। প্রায় 1 ঘন্টা যাবৎ নিজের বাড়ির সামনে ঘুরঘুর করছে আজলান। ভেতরে অ্যাশ, সে বাড়ির ভেতরে গেলে অ্যাশ কিভাবে রিয়াক্ট করবে গত 1 ঘন্টা যাবৎ সে শুধু এটাই ভাবছে। তার ভাবনার মাঝে হঠাৎ বাড়ির দরজা খুলে অ্যাশ বের হয়ে আসলো। হঠাৎ অ্যাশকে দেখে আজলান চমকে গেল। সে কিছুই বলবে তার আগে অ্যাশ বলল, ভিতরে আসুন। এটা বলে এই অ্যাশ বাড়ির ভেতরে চলে গেল। আজলানও বাড়িতে ঢুকলো। তুমি কিভাবে জানলে আমি বাইরে আছি? বেলকনি থেকে দেখেছি। অ্যাশের ঠান্ডা জবাব। এত রাতে বেলকনিতে কি করছিলে? অ্যাশ আজলানের কথা সম্পূর্ণ উপেক্ষা করে বলল, টেবিলে খাবার রাখা আছে, ইচ্ছে হলে খেয়ে নেবেন। আজলান অবাক হয়ে বলল, তুমি রান্না করতে পারো? আমি তো ভেবেছিলাম তুমি রান্না জানো না। মেয়েরা চাইলে সব করতে পারে। আর আমিও আপনার সম্পর্কে এমন অনেক কিছুই ভেবেছিলাম যেটা আপনি কখনো করতে পারেন না, কিন্তু করেছেন তো। আজলান বুঝলো অ্যাশ হসপিটালের বিষয়টা নিয়ে রেগে আছে। অবশ্য রেগে থাকারই কথা। আজলান অলিভিয়ার ব্যাপারে অ্যাশকে সবটা খুলে বলতে যাবে, তার আগে অ্যাশ তাকে থামিয়ে দিল। দেখুন আজলান, আমি আপনাকে ভালোবাসি বলে এটা ভেবে নেবেন না যে আপনি আমাকে হাতের পুতুল হয়ে গেছি। আমাকে যখন খুশি আপনি নাচাতে পারবেন। আমি যদি কাউকে প্রথম দেখায় ভালোবাসতে পারি তাহলে সেই আমি তাকে ঘৃণাও করে নিজের থেকে দূরে সরিয়ে দিতে পারি। এটা বলেই আজলানকে আর কিছু বলতে না দিয়ে অ্যাশ নিজের রুমে চলে গেল। অ্যাশ চলে যেতে আজলান দীর্ঘশ্বাস ফেলে সোফায় বসে পড়ে। সে যখনই সবটা স্বাভাবিক করতে চায় তখনই কোনো না কোনো গন্ডগোল হয়ে যায়। এখন অ্যাশ তাকে ভুল বুঝছে। তাকে নিয়ে অ্যাশের মনে সন্দেহ জাগছে। সে ভালো করেই জানে মেয়েদের সন্দেহ কতটা সাংঘাতিক।
এই সন্দেহ যতটা তাড়াতাড়ি সম্ভব দূর করা প্রয়োজন, আর তার জন্য অ্যাশের সাথে কথা বলাটা জরুরি। এটা ভেবে আজলান সোফা থেকে উঠে নিজের রুমের দিকে গেল। রুমের ভেতর ঢুকতেই আজলান দেখলো রুমে অ্যাশ নেই। সে বুঝলো তার মহারানীর একটু বেশি রাগ হচ্ছে, তাই সে অ্যাশের রুমে গেল তার রাগ ভাঙানোর জন্য। কিন্তু রুমের সামনে আসতেই সে হতাশ হলো। অ্যাশ দরজা ভেতর থেকে লক করে ঘুমিয়েছে। আজলান দরজায় 2-3 বার ধাক্কা দিলেও অ্যাশ কোনো রেসপন্স করলো না। বেবি প্লিজ দরজা খোলো, তোমার সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে। ভেতর থেকে আওয়াজ এলো, আপনার সাথে আমার কোনো কথা নেই আজলান, প্লিজ এত রাতে আমাকে ডিস্টার্ব করবেন না। প্লিজ বেবি, শুধু কথাটা বলেই চলে যাব, জাস্ট 5 মিনিট। বললাম তো আপনার সাথে আমার কোনো কথা নেই, কোনো কথা থাকতে পারে না। প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি। আজলান বুঝলো সারা রাত দরজার সামনে বসে থাকলেও আজকে অ্যাশ দরজা খুলবে না। তাই অ্যাশের কঠিন জেদের কাছে হার মেনে আজলান নিজের রুমে চলে আসলো। সকালে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি আজলানকে কিছু না বলে অ্যাশ অফিসে চলে যায়। আজলানের ঘুম ভাঙার পর আজলান অ্যাশকে পুরো বাড়িতে খুঁজেও পায় না। সবশেষে কোনো উপায় না পেয়ে সে জ্যাককে ফোন করে। তোর গুড মর্নিং তোর কাছে রাখ, আগে বল অ্যাশ কি অফিসে? জ্যাকের কথা শুনে আজলান বুঝতে পারে অ্যাশের যেন তার মুখোমুখি হতে না হয়, তার জন্যই অ্যাশ আজকে তাড়াতাড়ি অফিসে চলে গেছে। না দরকার নেই, শোন আজলান বাঁকা হেসে বলল, তুই এখনো দুনিয়া চিনলি না জ্যাক। দুনিয়ার সব টাকার খেলা। আচ্ছা, দুনিয়ায় সব টাকার খেলা। দরকার পড়লে নির্ধারিত মূল্যের থেকে বেশি টাকা দিবি, তাও সময় মতো আমার হাতে জিনিসটা চাই। আজলান ফোন কেটে দিয়ে আয়নাতে নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে বলল, তুমি অভিমান করলে তোমাকে মানাবো, কিন্তু আমাকে ছেড়ে যাওয়ার কথা ভাবলে তোমাকে দুনিয়া ছাড়ার প্রস্তুতি নিতে হবে জান। সেটা আবার ভুলের জন্য হলেও আমার থেকে মৃত্যু ছাড়া তোমার নিস্তার নেই। এটা বলেই হাতে থাকা ফোনটা আয়নার দিকে ছুঁড়ে মারলো। এক মুহূর্তে পুরো রুম টুকরো টুকরো কাঁচ ভাঙা ছড়িয়ে গেল। আজলান চোখে মুখে শীতলতা ভাব এনে চুপচাপ রেডি হয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা দিল। হসপিটালে পৌঁছে আজলান কেবিনে ঢুকতেই অলিভিয়াকে দেখতে পেল। আজলানকে দেখে অলিভিয়া ঠিক আগের মতোই এসে তাকে হাঁক করলো। অলিভিয়ার চোখে মুখে কালকে রাতের ঘটনার কোনো ছাপই নেই। দেখে মনে হচ্ছে তার আর আজলানের মধ্যে কালকে রাতে কিছুই হয়নি। গুড মর্নিং বেবি। আজলান কোনো উত্তর না দিয়ে তার মায়ের বেডের পাশে রাখা চেয়ারে বসে পড়ল। অলিভিয়ারও তার ঠিক পাশের চেয়ারে বসলো। কেমন আছো মম? ভালো, কিন্তু শুনলাম তুমি নাকি কালকে অলিভিয়াকে বাড়িতে একা রেখে কোথাও চলে গিয়েছিলে। আজলান আমতা আমতা করে বলল, আসলে মম, হঠাৎ একটা ইম্পর্টেন্ট কাজ এসে গিয়েছিল। তাই বলে তুমি পুরো খালি একটা বাড়িতে একা একটা মেয়েকে রেখে যাবে? তুমি এতটা কেয়ারলেস হলে কবে থেকে আয়লান? আজ বাদে কাল তোমার আর অলির বিয়ে, তুমি ওর প্রতি এতটা কেয়ারলেস হও কিভাবে? আজলান বুঝলো তার মম রেগে যাচ্ছে, এতে তার শরীরের ওপর খারাপ প্রভাব পড়তে পারে। তাই সে নিশ্চুপ রইল। আন্টি প্লিজ রাগ করবেন না, ও তো বললো ওর একটা গুরুত্বপূর্ণ কাজ ছিল। আপনি প্লিজ রাগ করবেন না, আপনি এমনিতেই অসুস্থ। দেখো মেয়েটা আমাকে নিয়ে কত ভাবে, আর তুমি কি না? আমি কিছু জানি না। কালকে তোমার আর অলির এঙ্গেজমেন্ট, আমি আর একদিনও দেরি করতে চাই না। মিসেস জয় ড্রেকের কথা শুনে অলিভিয়ার চোখ জ্বলজ্বল করে উঠল। সকাল সকাল হসপিটালে আসাটা তাহলে তার ব্যর্থ হয়নি, এটা ভেবে সে হালকা হাসলো। আজলানের দিকে তাকিয়ে দেখলো তার মুখ সামান্য চিন্তার ছাপ। সে মনে মনে বলল, দেখলে তো আজলান বেবি, কালকে তুমি তোমার ওই সোকল সেক্রেটারির জন্য আমাকে বাথটাবে ফেলেছিলে না? এখন আমি এমন ব্যবস্থা করছি, তুমি চাইলেও তোমার ওই সেক্রেটারিকে নিজের করতে পারবে না। তোমাদের মাঝখানে এই আমি সবসময় দেয়াল হয়ে থাকবো। প্রস্তুত হও মিস্টার আজলান ড্রেক, আমাকে নিজের বউ হিসেবে গ্রহণ করার জন্য। এটা ভেবেই অলিভিয়া বাঁকা হাসলো। কিন্তু মম, এত তাড়াহুড়ো করার কি আছে? আর কিছুদিন পরে করলেই তো হয়। তুমি এখনো ঠিকমতো সুস্থ হওনি, ড্যাডও দেশের বাইরে আছে। এই অবস্থায় তোমাকে এসব নিয়ে কিছু ভাবতে হবে না। তোমার ড্যাড আজকে বিকেলের ফ্লাইটে ফিরছে, আর এঙ্গেজমেন্টের সব আয়োজন রিভান সামলাবে। আমি ওকে ফোন করে বলে দিব। আর আমি এখন একদম ফিট। সো কালকেই তোমার আর অলির এঙ্গেজমেন্ট হচ্ছে, এটাই আমার লাস্ট ডিসিশন। আশা করব আমার কথার কোনো নড়চড় হবে না।
আজলান কিছু বলতে যাবে তার আগে আজলানের ফোনে জ্যাকের কল আসলো। কল রিসিভ করার জন্য আজলান কেবিন থেকে বেরিয়ে এলো। আজলানকে বের হতে দেখে অলিও তার পিছু পিছু কেবিন থেকে বেরিয়ে আসলো। কি হয়েছে জ্যাক? স্যার পেয়ে গেছি। ওকে, অ্যাশের কাছে গিয়ে বলো ওটা নিয়ে আমার কাছে আসতে। আমি হসপিটালে আছি।